জিওগ্রাফি খাতায় পাহাড় আঁকতে আঁকতে কখন যে তাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। আমাদের ঘরের কাছের পাহাড় মানে উত্তরবঙ্গ। তবে বর্তমান সময় দাঁড়িয়ে এই উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট লোকেশনগুলোর চাহিদা বাড়লেও আপামর বাঙালির কাছে দার্জিলিংয়ের টান কিন্তু সেই একই রকম রয়েছে। আমাদের কলকাতার যে কোনো উৎসবের মতো রীতিমতো ভিড় লক্ষ্য করা যায় এই দার্জিলিংয়ের মেল চত্বরে। কিন্তু কি এমন রয়েছে এখানে যার জন্য এই পরিবেশেও মানুষ এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে দার্জিলিংয়ে ঘুরতে? দার্জিলিংয়ের কাছে ঘুরে বেড়ানোর জন্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে তা তোমরা অনায়াসেই একটা গাড়ি বুক করে ঘুরে নিতে পারো। তাছাড়া পায়ে হেঁটে কিভাবে এখানকার অফবিট গ্রামে ঘুরবে তা তো তোমাদেরকে আমি গত দার্জিলিংয়ের পর্বে দেখিয়েছি। আর আজ তোমাদেরকে দেখাবো এই মেল চত্বরের পাশে পায়ে হেঁটে আর কি কি ঘুরে দেখার জায়গা রয়েছে। সাথে তোমাদেরকে জানাবো একটা নাম না জানা রেস্টুরেন্ট যেখানে বসে আমরা প্রথমবার কোরিয়ান খাবার খাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলাম। দেখাবো দার্জিলিং এর একটা বিখ্যাত এবং অতি পুরনো একটা মার্কেট যেটা বর্তমানে মেল চত্বর থেকে স্থানান্তরিত হওয়ায় এর দর অনেকটাই কমে গিয়েছে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে বরং খুলে ফেলা যাক আজকের মতো ঘুরছে বাঙালির গল্পের ঝুলি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 20শে ফেব্রুয়ারি আর আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে দার্জিলিংকে এক্সপ্লোর করার জন্যে। কি চেনা যাচ্ছে সকালের মেল চত্বরকে? রাতের বেলা যে জায়গায় ভিড় ঠাসা থাকে সকালে সেই জায়গার রূপ খানিকটা এইরকম। 8 থেকে 80 সেই ভোর থেকে এখানে শরীরচর্চায় ব্যস্ত হয়ে পড়ে। এছাড়াও বড়দের পাশাপাশি কিন্তু এখানে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের কোনো অভাব নেই। এই মেল চৌরাস্তার পাশে অবজারভেটরি হিলে রয়েছে মহাকাল মন্দির। দার্জিলিং এসে মহাকাল মন্দিরে আসেনি এমন মানুষ প্রায় খুব কমই আছে, তবে আমাদের কিন্তু এখানে প্রথমবার আসা। চলো দেখা যাক বাবা মহাদেব ঠিক কোথায় বসে রয়েছে। কেমন লাগছে মহাকাল মন্দিরে উঠতে? ভালো তো লাগছে, কিন্তু কি কেদারনাথ, কি গঙ্গোত্রী, যমুনোত্রী, বাবা মহাদেব বোধহয় ওপরের দিক ছাড়া একটু মাঝখানের দিকে এসে বসতে পারে না। আমাদেরকে হেঁটে হেঁটে সেই বাবার কাছে যেতে গেলে উপরেই উঠতে হবে মোটামুটি। বাবার কাছে পৌঁছানো কি অত সহজ? একটু তো সাধ্য সাধনা করতে হবে। চলো চলো, আর বেশি দূর বাকি নেই, ওঠা যাক। এই মহাকাল মন্দিরে ওঠার রাস্তাটা কিন্তু বেশ চড়াই। বয়স্ক মানুষদের উঠতে একটু অসুবিধা হবে এটা ঠিকই, তবে বাবার কাছে যাওয়ার জন্য এইটুখানি কষ্ট তো করাই যায়। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। দার্জিলিং এর বুকে এক টুকরো শান্তির জায়গা হলো এই মহাকাল মন্দির। বাবা মহাদেব এখানে মহাকাল রূপে পূজিত হন। আর এই মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, তা হলো এখানে হিন্দু আর বৌদ্ধ দুই ধর্মেরই উপাসনা হয়। প্রকৃতির সাথে আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন তোমরা টের পাবে এই মহাকাল মন্দিরে এলে। अनंताय नमो नमः। দার্জিলিংয়ে এখন চলছে লোসার ফেস্টিভ্যাল, আর সেই উপলক্ষে দেখলাম প্রচুর তিব্বতী প্রেয়ার ফ্ল্যাগ মন্দির চত্বরে লাগানো হচ্ছে। ওম মণি পদ্মে হোম। তিব্বতীরা শান্তি আর শুভ শক্তির কামনায় এই প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগান। তারা বিশ্বাস করেন যখন হাওয়ায় এই পতাকাগুলো ওড়ে তখন এই মন্ত্রের মাধ্যমে শুভ শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। চলেছি সেন্ট অ্যান্ড্রুজ চার্চের দিকে।
ম্যাল চত্বর থেকে ডান দিকে গেলে যেমন পড়ে মহাকাল মন্দির, তেমনি বাঁ দিকের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এলে প্রথমে পড়বে এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অফিস, আর এইখানেই রয়েছে মহাকাল মার্কেট। সন্ধ্যাবেলা আসবো এখানে। তবে এখন আমরা যাব এরই পাশে থাকা বিখ্যাত সেন্ট অ্যান্ড্রুজ চার্চে। এই হলো সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। যেহেতু এই চার্চটা ম্যালের খুব কাছেই রয়েছে আর এর প্রাকৃতিক পরিবেশও ভীষণ সুন্দর, সাথে শান্ত আর নিরিবিলি, তাই স্বাভাবিকভাবেই দার্জিলিংয়ে আসা ট্যুরিস্টদের নজর কাড়ে এই জায়গাটা। ব্রিটিশদের আমলে তৈরি এই চার্চটা কিন্তু একসময় ভূমিকম্পের জন্য বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ও আর হ্যাঁ, এই চার্চে কিন্তু প্রতি রোববার করে প্রেয়ার হয়, আর এখানে বড়দিন ভীষণ ধুমধামের সাথে সেলিব্রেট করা হয়। আচ্ছা, সেন্ট অ্যান্ড্রুজ চার্চে এসে আমাদের সাথে যা দুর্ঘটনা ঘটেই গেল, কারণ আজকে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ বন্ধ। সেন্ট অ্যান্ড্রুজ চার্চ শুধুমাত্র রোববার করে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সকাল থেকেই খুলে যায়, বিকেল 4:30-5টা অবধি খোলা থাকে। আমাদের দুর্ভাগ্য, আজকে আমরা সেন্ট অ্যান্ড্রুজ চার্চ ভেতর থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, যদিও যতটা পারছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। আর এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চে ওঠার যে রাস্তাটা, এটা তো দেখালামই, কি অসম্ভব সুন্দর। বাকি চলো, এখান থেকে আমরা চলে যাব নাইটেঙ্গেল পার্ক, ওখানে একটু তোমাদেরকে দেখিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের সেই বহু কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট কুঙ্গাতে আমাদের দুপুরের লাঞ্চ সারতে। লেটস গো। চলেছি নাইটেঙ্গেল পার্কের দিকে। যে রাস্তা দিয়ে আমরা চার্চে এলাম, সেই রাস্তা দিয়ে আর 800 মিটার সামনে আমাদের এগিয়ে যেতে হবে। রাস্তা প্রায় সমতল, আর পাশ থেকে দেখাই দার্জিলিং শহরের ভিউ, এক কথায় দারুণ। আচ্ছা, তোমাদের কেমন লাগছে জায়গাটা? আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানিও। আর কোনো কোয়ারিজ থাকলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও জিজ্ঞেস করতে পারো। এই যে আমরা চলে এসেছি স্ট্রবেরি নাইটেঙ্গেল পার্কে। বাবু, কেমন লাগছে চড়াই উঠতে? যেদিন থেকে পাহাড়ে এসেছি সেদিন থেকে তো এভাবে চড়াই আর উতরাইয়ের মধ্যে দিয়েই দিন কেটে যাচ্ছে। তবে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কারণ পাহাড় আমি বিশাল বিশাল পছন্দ করি, তাই পাহাড়ে এসে এইটুকু কষ্ট করাই যায়। সত্যি, পাহাড়ে এসে তো এইটুখানি কষ্ট করাই যায়। আর যারা করতে না চাও, তারা একটা সাইট সিনের গাড়ি নিয়ে নিও। 7 পয়েন্ট দার্জিলিংয়ের মধ্যে কিন্তু এই নাইটেঙ্গেল পার্কও ধরা থাকে। এই নাইটেঙ্গেল পার্কে এখন টুরিস্টরা আসতে পারে, এটা ঠিক, তবে এককালে কিন্তু এটা ছিল ব্রিটিশ আমলে তৈরি টমাস টার্টনের বাগান। দাঁড়িয়ে আছি নাইটেঙ্গেল পার্কের টিকিট কাউন্টারের বাইরে। এখানে ঢোকার জন্য টিকিট 25 টাকা করে পার হেড। আর এখানে কিন্তু গরমের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, আর শীতের সময় সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। চলো আপাতত আমরা পার্কের মধ্যে ঢুকি, দেখাই এই নাইটেঙ্গেল পার্কটা কেমন দেখতে লাগে। দার্জিলিংয়ের ভিড়ভাট্টার মধ্যেও যে এমন একটা শান্ত জায়গা রয়েছে, এখানে না এলে সত্যিই জানতে পারতাম না। এখানে প্রকৃতি আর নীরবতা যেন একসাথে কথা বলে। চারিদিকে মাথা উঁচু করে থাকা পাইনের সারির মাঝে সাজানো গোছানো এই পার্ক, নানান প্রজাতির ফুলের গাছ আর অনেকখানি ফাঁকা জায়গা নিয়ে টুরিস্টদের জন্য যেন সব সময় অপেক্ষা করছে এই জায়গাটা। ছোট থেকে বড় সবাই এখানে এলে তাদের খুব খুব ভালো লাগবে। শুধু বাবা মহাদেবের মূর্তি নয়, এই পার্কে রয়েছে একটা মন্দিরও, সাথে এখানে রয়েছে একটা নার্সারিও, যেখানে প্রচুর রকমের অর্কিড, ক্যাকটাস এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ তোমরা দেখতে পাবে। আকাশ পরিষ্কার থাকলে এই পার্কের মধ্যে থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবে। তবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এটা ঠিক, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন এইখানে রডোডেন্ড্রন ফুলে ভরা ছিল, আর এই রডোডেন্ড্রন ফুলের গাছের মধ্যে দিয়ে হাঁটতে আমাদের কিন্তু দারুণ লেগেছিল।
তাহলে বন্ধুরা, দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের ভ্রমণের আমাদের প্রথম বেলার মতো সাইট সিন করা কমপ্লিট। আর আমরা কিন্তু এই বেলাতে প্রথমে দেখলাম মহাকাল মন্দির, তারপরে চলে গেলাম সেন্ট অ্যান্ড্রিউস চার্চে, আর তারপরে 1 কিলোমিটার পায়ে হেঁটে চলে আসলাম নাইটেঙ্গেল পার্কে। এই 3টে জায়গায় বলো দেখে তোমাদের কেমন লাগলো। যদি ওই 3টে জায়গাতেই ড্রোন ওড়ানোর পারমিশন ছিল না বলে আমরা ড্রোন ওড়াতে পারলাম না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সেন্ট অ্যান্ড্রিউস চার্চের কাছে কিন্তু আমরা একটা জায়গা দেখিনি, মানে মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে জিমখানা। তো তোমরা যারা যাবে সেন্ট অ্যান্ড্রিউস চার্চে রবিবার, বিশেষ করে, কারণ রোববার ছাড়া তো অন্য দিনগুলো বন্ধ, যেমনটা বললাম, রোববার সেন্ট অ্যান্ড্রিউস চার্চে গেলে কিন্তু জিমখানাটাও অবশ্যই দেখে এসো। বাকি চলো আমরা এখন হেঁটে, যেমনটা কথা ছিল, এখান থেকে কুঙ্গার দিকে রওনা দিই। আর কুঙ্গা যদি খোলা পাই তারপরে কুঙ্গাতে খাওয়া দাওয়ার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। লেটস গো। এই নাইটেঙ্গেল পার্কে আসার রাস্তাটা এক কথায় অসাধারণ। ম্যালের এত কাছে, অথচ রাস্তায় দেখো গুটি কয়েক মানুষ, আর রাস্তার পাশ থেকে দেখতে পাবে এই প্রকৃতির অনৈসর্গিক শোভা। এখান থেকেই আর খানিকটা হেঁটে গেলে পড়বে চার মাথার মোড়। সেখান থেকে ডান দিকে হেঁটে গেলে প্রথমে পড়বে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, তারপর ম্যাল। আর বাঁ দিকে যদি হেঁটে যাও প্রথমে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর তারপর পড়বে মহাকাল মন্দির। শুধু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট নয়, আকাশ পরিষ্কার থাকলে শহরের যে কোনো জায়গা থেকে কাঞ্চনদাকে তোমরা ঠিক দেখতে পাবে। তবে আজ তার মুখ ভার, দেখা যাক কাল ভোরে এলে আমরা তার দেখা পাই কিনা। আপাতত চলো ম্যালের দিকে বরং আমাদের একটু এগোনো যাক। বন্ধুগণ, আবার ধাক্কা। এই যে কুঙ্গা এখন মেনটেনেন্স চলছে, 1 সপ্তাহ বন্ধ থাকবে, আমরা জানতাম না। এখন আমার পিছনে বুবুর মুখের অবস্থা দেখো। বুবু, এবার উপায় জানি না, খাবো না। রাগারাগি করে লাভ নেই, কারণ পেটে এদিকে ছুঁচয় ডন মারছে। তাই কুঙ্গার খাবার না পেলেও আমরা চলে এসেছিলাম একেবারে নাম না জানা একটা রেস্টুরেন্টে। একেবারে সাদা মাটা পাহাড়ি ছিমছাম একটা রেস্টুরেন্ট কাম বেকারি, তবে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। দেখা যাক এখানকার খাবারের স্বাদ আমাদের কেমন লাগে। এখন যে কথাটা বলবো সেটা বলতে একটু লজ্জাবোধ হচ্ছে, তবে আমরা এসেছিলাম নানকিং রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টে এসে দেখলাম একজনও কোনো কাস্টমার নেই। তো আমরা একটু হেজিটেট ফিল করছিলাম খাবার অর্ডার দেবো কিনা। তো ভয়ে একটা মোমো অর্ডার করলাম। মোমোটা এত অসম্ভব জুসি, বুবু বলো। দারুণ খেতে, দারুণ একদম। এবং মানে আমরা যে রেস্টুরেন্ট বন্ধ দেখে এখানে এসেছি, অলমোস্ট ওখানকার মতোই আমাদের ফিল হলো। এবং তুলনায় দাম কিচ্ছু না, মানে 130 টাকা, এবং ওর সাথে একটা চিকেন স্টক আর বিটরুটের স্যুপ দিয়েছে, ওটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড খেতে। বাকি আমাদের মোমো এত ভালো লেগেছে, আমরা আবার একটা গার্লিক রাইস আর ওদের একটা সিগনেচার কোরিয়ান উইংস একটা, সেটা অর্ডার করলাম। এবার দেখা যাক ওটা আসুক, ওটাও খেয়ে রিভিউ দেবো। বাট এই অবধি এইটুখানি খেয়ে আমি বলতে পারি, তোমরা অন্য কিছু খাও না খাও, নানকিংসের এই মোমোটা কিন্তু তোমরা এসে অবশ্যই ট্রাই করো। আমরা বলছি যখন, আমরা মানে সব জায়গার মোমো খেয়ে বেড়াই, দুর্ধর্ষ বললেও কম হয়। আমাদের দারুণ লাগলো নানকিংসের মোমো। এদের রাইসটাও যেমন ফ্লেভারফুল, আর চিকেন উইংসটা দুর্ধর্ষ টেস্ট। তোমরা যারা আসবে এখানে, চিকেন উইংসটা মাস্ট ট্রাই করো। রাইসের সাথে না নিয়ে এমনি ট্রাই করো, আরও বেটার লাগবে। আমরা রাইস দিয়ে খাচ্ছি, মোটেও খারাপ লাগছে না। ম্যালের নামি দামি রেস্টুরেন্টের পাশে এই ধরনের রেস্টুরেন্টগুলোর দর নেয় অনেকটাই কম। তবে অনেস্টলি বলছি, এখানে সত্যিই ভালো লাগলো এসে। কুঙ্গার সামনের রাস্তা থেকে যে সিঁড়িটা নিচের দিকে নেমে এসেছে, তার ঠিক একদম সামনেই এই ন্যানকিং রেস্টুরেন্ট। কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়াও আমার দার্জিলিংয়ে আসার অন্যতম প্রিয় কারণ হলো এই বুক স্টোর। ছোটবেলায় ফেলুদার গল্পের মাধ্যমে প্রথম দার্জিলিং আর এই বুক স্টোরের কথা জানা। এইখানে আসবো এ আমার বহুদিনের ইচ্ছা।
আমি যে কতটা বই পাগল তা হয়তো তোমরা অনেকেই জানো না, বলবো সেই সব কথা একদিন। তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলবো, দার্জিলিংয়ে তো তোমরা অনেকেই আসো, তবে পারলে একটু সময় করে তোমরা এই অক্সফোর্ড বুক স্টোরে ঢু মেরো। ছোট থেকে বড় যারা বই ভালোবাসো, এটা তাদের কাছে একদম পারফেক্ট জায়গা। থাক থাক সাজানো নানান রকমের বই, ইতিহাস, উপন্যাস, ভ্রমণ কিংবা দুষ্প্রাপ্য আর্টের বই কিনা নেই এই বুক স্টোরে। চারপাশের পাহাড়ের ঠান্ডা ওয়েদার আর হাতে একটা বই, সাধে কি আর এটা আমার দার্জিলিংয়ের সব থেকে প্রিয় জায়গা? একবার নয়, বারবার আসতে ইচ্ছা হয় এখানে। এখন দাঁড়িয়ে আছি আমরা আইকনিক অক্সফোর্ড বুক স্টোরে। যে বইগুলো রয়েছে সবই পরিচিত, মানে আমাদের ওখানে পাওয়াই যায়। তবে হ্যাঁ, টিবেটের ওপরে বেশ কিছু বই রয়েছে, সেগুলো খুব রেয়ার, কিন্তু সেগুলোর এত মারাত্মক দাম আমার এই মুহূর্তে কেনার সামর্থ্য নেই। তাই আমি 3টে ফ্রিজ ম্যাগনেট নিলাম আর কিছু ছবি নিয়ে গেলাম সেই বইগুলোর। আশা করছি পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই এই বইগুলো কিনতে পারবো। ভিডিও শুরুতে যেমন বলেছিলাম, এখন চলেছি দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল মার্কেটে। বর্তমানে মহাকাল মার্কেটের লোকেশন শিফটেড হওয়ায় এর দর অনেকটাই কমেছে, তবে ট্যুরিস্টদের কাছে এখনও কেনাকাটা করার আদর্শ জায়গা এই মহাকাল মার্কেট। সকালেও কিন্তু এসেছিলাম এই রাস্তায়, ওই যে দেখো দূরে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ দেখা যাচ্ছে। আর এখন এই ঠান্ডা ওয়েদারে এখানে হাঁটতে কিন্তু বেশ মজা লাগছে। তো এই হলো মহাকাল মার্কেট, যেটা রয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসের কাছে। চলো খানিক ঘুরে বরং দেখাই যাক এই মার্কেটটা কেমন। তুমি বলো গে, हेलो তোমার নাম বলো। माय नेम इज रंजन एक एक करके बोलो, एक एक करके बोलो, एक एक करके। सेंजल राय ओके, एंड योर नेम? माय नेम ओके, व्हाट्स योर पपी's name? माय पपी's नेम टुपा 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 टुपा। এখানে বার্গেনিং কিন্তু বেশ ভালোই হয়, খানিকটা আমাদের গড়িয়াহাটের মতো। আমরা বাড়ির জন্য বেশ কিছু জিনিসপত্র এখান থেকে কিনেছিলাম, আর তারপর নজর গেল এই লোকাল ফুড স্টলগুলোর দিকে। না, আমাদের আর ওই দিন কিছু খাওয়া হয়নি এটা ঠিক, তবে শুনেছি এই স্টলগুলোর খাবারের স্বাদ নাকি একেবারে ফাটাফাটি। সকালবেলাও ঠিক এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দার্জিলিং শহরের রূপ দেখিয়েছিলাম, আর এই হলো তার রাতের রূপ। চলো গুটি গুটি পায়ে বরং এখন মেলের দিকে এগোনো যাক, কারণ রাতও হচ্ছে আর সাথে ঠান্ডার পারদও নামছে হু হু করে। ওদিকে বুবুর আবদার, সেরামিকের কিছু জিনিস ওকে নিতে হবে, কারণ নেপালে যখন আমরা গিয়েছিলাম তখন ওর এই জিনিসগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওখান থেকে আর আমাদের নেওয়া হয়ে ওঠেনি। তাই ওর আবদার এখান থেকে সেগুলো নিয়ে ওকে বাড়ি যেতে হবে। তাহলে বন্ধুরা, আপাতত আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা ভালো মন্দ যেমনই হোক আমাদেরকে প্লিজ একটা কমেন্টে জানিও, কারণ তোমাদের এই কমেন্টগুলোই আমাদের ভীষণভাবে মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। আপাতত ঘুরছে বাঙালির গল্পের নোটে গাছটা এখানেই মুড়ালো।